Our first panel discussion brings industry practitioners to explore the evolving landscape of marketing in the food and beverage sector. The first panel topic is Marketing Realities in the Food and Beverage Industry. I'm requesting the esteemed panel speakers to join the stage. Shahriar Hossain, Business Development Manager, IFF COUAE. Dr. M.S. Molly, Manager Medical Affairs, Nestle Bangladesh Limited PLC. Mahabub Milon, Assistant General Manager, Meghna Group of Industry. SMM Ibrahim Mahmood, General Manager, Sales and Marketing, Kazi and Kazi Tea State Limited, is here to moderate the panel. Dear audience, Assalamu alaikum. Prothome ami from the core of my heart, gratitude to brand practitioners Bangladesh, Ilyas Bhai এবং তার টিমকে what a nice program. প্রতি বছরই আমরা পাই এরকম একটা প্রোগ্রাম। তো আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ফুড অ্যান্ড বেভারেজ ফেস্টে, বিষয়টা হচ্ছে আনপ্যাকিং দ্য মার্কেটিং রিয়েলিটিস অফ ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি। আমরা যারা এখানে আছি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা জানি যে এখনকার রিয়েলিটিসটা কী। কেউ হয়তো অনেক ডিটেলসে ডেপথ থেকে জানি বিষয়টা, আবার অনেকে হচ্ছে ভাষা জানি। আমি একটা জিনিস শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আলোচনার শুরুতে প্রথমে আমি আমার সাথে আমরা যারা প্যানেলে আছি পরিচয় করিয়ে দেই। আমার বাম পাশে আছেন মাহবুব মিলন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। দেন শাহরিয়ার হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ইফকো, অ্যান্ড ডক্টর মলি, নেসলে বাংলাদেশ লিমিটেড ম্যানেজার মেডিকেল অ্যাফেয়ার্স। তো যেখানে ছিলাম বিষয়টা হচ্ছে কি যে ব্র্যান্ড প্র্যাকটিশনার্সরা না, আমরা যারা কাজ করি ব্র্যান্ড মার্কেটিং ফ্র্যাটার্নিটিতে, একটা জিনিস খেয়াল করে দেখেন তো, গত 5টা বছর ধরে কিন্তু আমরা কথা বলে আসতেছি যে, এবং গত বছর যখন আলোচনা হলো তখন এইরকম কঠিন সিচুয়েশনে আমরা আসলে কি করব, তার আগের বছর যখন হলো তখন এত কঠিন সিচুয়েশনে আমরা কি করব। তা আসলে ব্র্যান্ড প্র্যাকটিশনার্সরা প্রতি মুহূর্তে সামনের দিনটা তো আরও কঠিন হয়ে আসতেছে, তাহলে কি করবে। আর সবসময় আমরা বলতেছি ভুক্কা সিচুয়েশান, টাফ সিচুয়েশান। তো আমার কাছে যে ফিলটা আসছে এই জায়গাটা থেকে, যে আসলে ব্র্যান্ড ভালো করে যখন স্বাভাবিক সময়ে ব্র্যান্ড ভালো করে, ওই ব্র্যান্ডগুলো না টাফ টাইমেও ভালো করে। দ্যাট ইজ দ্য ইনসাইট। আমি দেখেছি যে কোম্পানির ব্র্যান্ড মার্কেটিং অ্যাক্টিভিটিসটা এখন তো এটাই নর্মাল হয়ে গেছে, তো তারাই আবার ওই সময়টাতেও ভালো করে। এখন ঘটনা হচ্ছে যে এই যে মার্কেটিং রিয়েলিটিসের যে জায়গাটা, পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, এনভায়রনমেন্টাল, এই প্রত্যেকটা জায়গায় ইনফ্লেশন থেকে শুরু করে প্রত্যেকটা কিছু, লিগাল যে ব্যারিয়ার্সগুলো আছে, গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ আছে, প্রত্যেকটা জায়গায় আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছি। তো প্রথমে আমি শাহরিয়ার ভাইয়ের কাছে যাব। শাহরিয়ার ভাই, এই যে কনজিউমারের যে এই যে পারচেজিং পাওয়ারটা কমে গেছে বা কনজিউমারের কনফিডেন্স ইন্ডেক্সে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, জিডিপি ফল করেছে, তো এরকম একটা সিচুয়েশনে ব্র্যান্ডের আসলে কোন ধরনের অফারিংসগুলোকে অ্যাডাপ্ট করা উচিত এবং মার্কেটিং স্ট্র্যাটেজিসগুলো আসলে কীভাবে কেমন হওয়া উচিত? Thank you very much, and assalamu alaikum and good afternoon to everyone. So at this moment, what Ibrahim Bhai said that yes, as a nation, in the economic side, we are facing a lot of challenges, especially the inflation is high, the bank interest is going up. So in this case, the cost of manufacturing of a brand is going up. It's a big challenge for marketeers, the manufacturer, to keep the same price offering to the consumer. And if I look into the consumer behavior of Bangladesh, the majority consumers who belongs to ACC, B, C, and below, they are very much price sensitive. ACC A, who can afford products, they are mostly brand loyal, but majority of our consumers, they can switch the brand based on the price offering, promotions offering, time to time. So যেহেতু আমাদের এই মুহূর্তে ইকোনমিক চ্যালেঞ্জ অনেক হাই,
people are more concerned of their daily commodity, products. So some others products like, যেটা আমাদের হয়তো not highly necessary, but ওই ব্র্যান্ডগুলোকে সাস্টেইন করতে হলে we need to focus on our product offering in terms of promotions, in terms of pricing. We need to, at least try to optimize the cost of manufacturing and other costs and keep the price so that the consumers, continue buying our products. And এখানে in Bangladesh, যদিও আমাদের land wise we are very small in size, but in terms of population, opportunity যেটা ইকবাল ভাইও বলে গেলেন, it's a huge. So time to time, in a quarterly basis or half yearly basis, we need to come up with innovative, pricing, promotions offered to the consumer to continue our business in a sustainable way. দারুণ বলেছেন ভাইয়া। আসলে আমরা জানি যে আমরা যখন ভ্যালু নিয়ে কথা বলি, ভ্যালুর কিন্তু বেসিক কিছু পিলার আছে। ভ্যালু ইনোভেশন, ভ্যালু প্রাইসিং, ভ্যালু ডেলিভারি, ভ্যালু প্রপোজিশন উইথ ROI, ভ্যালু অফ ইথিক্স, এই বিষয়গুলোকে কিন্তু মার্কেটারদেরকে মাথায় রেখে কাজ করতে হয়। এখন আমি যেটা হচ্ছে গিয়া মিলন ভাইয়ের কাছে কোশ্চেন করব যে মিলন ভাই, এই যে এমার্জিং কনজিউমার সেগমেন্ট, ভাইয়া তো বললেন হচ্ছে একটা পার্সপেক্টিভ থেকে, কিন্তু আমাদের যে এই যে ইমার্জিং সেগমেন্টটা আছে, এই সেগমেন্টের ক্ষেত্রে গ্রোথ পটেনশিয়ালিটির জায়গাটা, এবং আমরা এইটাকে কিভাবে এই আনট্যাপ বা ট্যাপড মার্কেটটাকে আরও ইফেক্টিভলি এফিশিয়েন্টলি এটাকে আমাদের জন্য নিতে পারি। মিলন ভাই। আসসালামু আলাইকুম। আসলে ইকোনমিক সিচুয়েশন এবং পলিটিক্যাল যে ভার্নাবিলিটি আমরা দেখছি, সো আমরা যারা মার্কেটার কাজ করি, আমাদের এখানে শ্রদ্ধেয় ইকবাল ভাই বললেন যে আসলে ফুড, আসলে আমরা ফুড অ্যান্ড বেভারেজ ফেস্টে আসছি। ফুড অ্যান্ড বেভারেজ এইটা আসলে যতদিন মানুষের পেট থাকবে আর মুখ থাকবে এটা চলবে। সো আমরা আসলে পটেনশিয়ালিটি দেখি, ক্রাইসিস মোমেন্ট যাবে, ক্রাইসিস মোমেন্টকে আমরা ওভারকাম করব। বাট এত নেগেটিভিটির ভিতরে আসলে আমরা যদি অলওয়েজ থট প্রসেসে নেগেটিভিটি থাকে যে পলিটিক্যাল ভার্নাবিলিটি গিয়েছে, কি হবে, ডলারের ইনফ্লেশন হচ্ছে, কি হবে, সো বিষয়টা এরকম না। আসলে আমাদের দেশে আমরা যারা কাজ করছি, আমরা পজিটিভ জায়গাটাকে আমার কাছ থেকে মনে হয় যে আমরা বেশি দেখছি, যে আমাদের যে মিডল ক্লাস গ্রুপটা এইটা আসলে উঠে আসছে এখন বেশি। সো এইটা 2025 সালে এখন যে মিডল ক্লাস গ্রুপটা আমরা বলছি, যারা আসলে ভ্যালু ফর মানি বাট আসলে কোয়ালিটি প্রোডাক্ট চায়, যারা আসলে ডাইভার্সিফাইড প্রোডাক্ট চায়, সবাই আসলে এরা আসলে সবাই গ্লোবাল কাস্টমার। এরা জানে যে আমি আসলে কি কিনছি, কেন কিনছি, ওখানে কোনটা হয়, এটাতে কোনটা আছে নাই। সো এই মিডল ক্লাসটা আসলে বড় হচ্ছে। এই ক্লাসটা এখন আমরা যেই ডাটাটা দেখি ফিনান্সিয়াল অ্যানালাইসিস থেকে, যে 7% যেই গ্রুপটা আছে, এইটা 2025 সালে 17 থেকে 20% চলে যাবে। ইট মিনস যে এটা প্রায় 3 টাইমস গ্রো করবে। সো এটা আমাদের জন্য একটা পজিটিভ জায়গা। যারা আসলে পারচেজিং পাওয়ার বাড়তেছে, এই গ্রুপে নাম্বার অফ হাউস হোল্ড, নাম্বার অফ ফ্যামিলিজ, পপুলেশন এই জায়গাটাকে যাচ্ছে। সো এটা একটা বড় জায়গা। আমরা দেখছি আমাদের দেশে আরবানাইজেশন অনেক বাড়ছে। সো এখন যেখানে আমাদের 32 থেকে 33% মানুষ শহরে বাস করে, সেটা যে 2026-27 সালে 28 সালে প্রজেক্ট করছে এডিবি, যে এটা আসলে 42% ক্রস করবে। সো এটা আমাদের জন্য পটেনশিয়াল জায়গা, যে আসলে আমরা কাদেরকে নিয়ে কাজ করব। বাংলাদেশে আসলে এখন 62% মানুষ আছে যারা 35 ইয়ার্সের ভেতরে। ওয়ার্ল্ডের মোস্ট ইয়াংগেস্ট পপুলেশনের কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। সো এই মানুষগুলো কি করছে, এরা আসলে বাস করছে, আমরা দেখেছি একটা সময় 20 বছর 25 বছর আগে যারা আসলে অনেক বড় ফ্যামিলি ছিল, এখন ছোট ছোট ফ্যামিলি চলে আসছে, নিউক্লিয়ার ফ্যামিলি চলে আসছে। যারা আসলে ফুড কনজিউম করছে, ফুডের সাথে আসলে এরা চায় এই ফুডটা কি আমার বাচ্চার জন্য ঠিক আছে, এইটাকে আসলে আমি যে মিল্ক খাচ্ছি, সাপোজ এই মিল্কটা আমার ফ্যাট বার্ন করবে কিনা, এটা আমাকে বাল্কি করে ফেলবে কিনা, এইটা আসলে আমার অস্ট্রোপ্রোসিসের জন্য বেটার কিনা। সো আমাদের জন্য আসলে বড় একটা ক্লাস্টার এবং আনট্যাপ মার্কেট আছে, এবং যেই ক্যাটাগরিটা আসলে বড় হচ্ছে, যেই সেগমেন্টটা বড় হচ্ছে কনজিউমারের, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পটেনশিয়াল জায়গা আমার মনে হয়। মানে হোয়াট এ নাইস ডিসকাশন। আপনি কিন্তু অনেকগুলো জায়গাকে টাচ করেছেন। এখন এখান থেকে যদি আমি আমার যেটা দেখলাম যে আপনি হেলথ অ্যান্ড নিউট্রিশন ট্রেন্ডটাকে অনেক বেশি ফোকাস করেছেন। তো হেলথ অ্যান্ড ওয়েলনেসটা কিন্তু এখন একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি মলি আপুর কাছে যাব।
আপু, আসলে এই যে আমরা ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটে যারা কাজ করি, তারা হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে কথা বলি, অনেক সুন্দর সুন্দর আমাদের বাজওয়ার্ডস আছে। আসলে কাস্টমারের জন্য আমরা কি ওই নিউট্রিশনটাকে কি আমরা মানে এনশিওর করতে পারছি? থ্যাংক ইউ ইসমাইল ভাই, অনেক ধন্যবাদ। মানে সুন্দর, মানে একটা কারেন্ট ট্রেন্ডের সাথে যুগোপযোগী একটা কোয়েশ্চেন করার জন্য। বিকজ আমরা আর সবার আগে একটু ধন্যবাদ জানাচ্ছি ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশকে, যে এই প্ল্যাটফর্মটা শুধু ব্র্যান্ডের ইনোভেশন না, এটার সাথে আসলে যে হেলথ কতটা রিলেটেড এই বিষয়টা নিয়েও কথা বলার জন্য। এখানে আসলে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থেকে যে আমরা এত ব্র্যান্ড ডেভেলপ করছি, ইনোভেটেড করছি, রেনোভেটেড করছি, কিন্তু তারপরেও কেন আমাদের হেলথ সেক্টরে বার্ডেন বেড়ে যাচ্ছে, কেন আমাদের ওখানকার পলিসিগুলোতে আমাদের এখনও রিভাইজ করতে হচ্ছে, কেন এত বেশি হেলথ বার্ডেন, ডিজিজ বার্ডেন বেড়ে যাচ্ছে? কারণ এই জায়গাটাতে যদি আসলে প্র্যাকটিক্যালি বলতে চাই যে আমরা অনেক ধরনের ব্র্যান্ড তৈরি করছি, অ্যাট্রাকটিভ হয়তোবা করছি, ব্র্যান্ডের থিমটা নিয়েও কাজ করছি, কিন্তু ব্র্যান্ড সায়েন্সে আসলে আমরা কতটুকু এগিয়ে যাচ্ছি, সেই ব্র্যান্ড সায়েন্সটা আসলে হেলথের জন্য কতটুকু দরকার। এবং এমনও আছে যে কিছু কিছু গ্লোবাল ব্র্যান্ড আমরা যেগুলো চিন্তা করি ওই দেশের জন্য হয়তো বা দরকার ছিল, কিন্তু আমাদের দেশের ডিফিসিয়েন্সিটা ডিফারেন্ট সিনিয়রিটি দেখাচ্ছে। স্পেসিফিক্যালি এটাও যদি বলি যে বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত ডিফারেন্সিয়েশন আছে। বাচ্চাদের এক ধরনের নেসেসিটি থাকে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, মিডল এজ গ্রুপের একটা থাকে, ওমেন টু ম্যান ভ্যারি করে, এবং সেই সাথে আপনার এল্ডারলি যারা তাদের একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ভ্যারি করে। এখন আমি একটা প্রোডাক্ট কনজিউমার হাতে দিয়ে দিচ্ছি, তার এফোর্ডেবিলিটি অনুযায়ী নিচ্ছে, আমার অ্যাড দেখছে, তার প্রমোশনাল অ্যাক্টিভিটি দেখছে, নিচ্ছে, কিন্তু যখন খাওয়ার পরে আমরা দেখছি যে আসলে তাদের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা ফিল আপ হচ্ছে না। বিকজ আমাদের দেশে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলো আছে সেগুলো যদি আমরা ফিল আপ করতে চাই, দ্যাট উড বি ভেরি মাচ কস্ট ইফেক্টিভ। তো সেইখান থেকে আমাদেরকে, আমার মনে হয় ব্র্যান্ড যারা ডেভেলপ করছি আমরা বা নিউট্রিশন হেলথ নিয়ে কাজ করছি, কোন স্পেসিফিক ডেফিসিয়েন্সিগুলো বেশি মাত্রায় হচ্ছে সেখানে একটা কানেকশন তৈরি করতে হবে। এই যে এই কোলাবোরেশনটাকে আমাদের এগিয়ে আসতে হবে, যে আমি আমার ব্র্যান্ড থেকে কতটুকু নিউট্রিশনাল ভ্যালু নিতে পারছি, সেটা কি আসলে আমার ফুলফিল করছে কিনা, আমার যে প্লেটটা থাকছে সেই প্লেটে আমি যেই ফুডগুলোই খাচ্ছি সেগুলো আমার নিউট্রিশনাল ভ্যালু ফুলফিল করছে কিনা, আমার হেলথের জন্য কস্ট ইফেক্টিভ কিনা। আমি হয়তো বা অনেক একটা ভালো একটা ব্র্যান্ড নিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে সেই ডেফিসিয়েন্সিটা আমার ছিল না। এই জায়গায় ব্রিজটা গ্যাপটাকে ফিল আপ করতে হবে। এই জায়গাটাতে যে এই যে ব্যালেন্সিং কোয়ালিটি অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, এখন এই জায়গাটাতে আমাদের আসলে কি করা উচিত? কারণ আপনি যখন নেসলে থেকে বলছেন যে গুড ফুড গুড লাইফ, আপনি এটা এনশিওর করার চেষ্টাও করছেন, বাট বাংলাদেশের ক্ষেত্রে যে জায়গাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটে, এখানে কিন্তু তিনটা সত্তা, একটা হচ্ছে কনজিউমার, একটা হচ্ছে গভর্নমেন্ট, আর একটা হচ্ছে আমার দেখা যাচ্ছে যে যারা কোম্পানিগুলো যারা ব্যবসা করছে। এখন এই জায়গাটাতে এটা কিন্তু আমরা এখনো এনশিওর করতে পারছি না। এই জায়গাটাতে আমরা কোন ধরনের ইনিশিয়েটিভ নিতে পারি যেটা হচ্ছে কোম্পানিকে ওই দায়বদ্ধতার জায়গাটাতে নিয়ে আসবে? কারণ মার্কেটিয়ারদেরও কিন্তু ওই রেসপন্সিবিলিটি জায়গাটা অনেক বড়। এখানে একটা বিষয় অ্যাড করার আছে যে আমরা যখনই রিসেন্টলি, কারণ আমরা আসলে সব প্র্যাকটিসে তো গ্লোবালাইজেশনে যেতে পারি না, আমাদের লোকালাইজেশনে যেতে হয়। তো ওই জায়গা থেকে আমরা যদি কিছু মানে ক্লেমসগুলো বা নিউট্রিশন ক্লেমসগুলো বা হেলথ ক্লেমসগুলো যদি কারেন্ট ট্রেন্ডের সাথে রাখি, যে আমাদের দেশে হয়তো জিঙ্ক ডেফিসিয়েন্সি বেশি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বেশি, আয়রন ডেফিসিয়েন্সি বেশি, যেটা গ্লোবালি কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অত মাত্রায় দেখা যায় না। তো সেই জায়গাগুলোতে আমরা যদি চিন্তা করি যে আমরা আমাদের সবগুলোকে আমরা আসলে একসাথে কভার করতে পারবো না, টু বি অনেস্ট, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। এবং আমাদের পক্ষে ওই ধরনের ব্র্যান্ড যদি আমরা আনতেও যাই, সেটা এফোর্ডেবিলিটির কথা আমাদের চিন্তা করতে হবে। এবং 155 বছর ধরে নেসলে কিন্তু একটা লিগেসি মেনটেন করছে 189 কান্ট্রিজে। সো তারা এগুলো চিন্তা করেই আসছে, এবং আমরা লোকাল অনেকগুলো বডির সাথে কিন্তু কোলাবোরেট করছি, বিসিএসআই থেকে শুরু করে বিএসটিআই থেকে, যে সর্বনিম্ন দামে কিভাবে আমরা আমাদের নিউট্রিশনটাকে ইনশিওর করতে পারি, ফুড পার্টিকেলগুলো যাতে তারা কনজিউম করতে পারে প্রপার ওয়েতে। তো ওই থিঙ্কিং থেকে আমরা এফোর্ডেবিলিটির কথাটাকে মাথায় রেখে কিন্তু অনেক প্রোডাক্ট এখন আমরা লঞ্চ করছি। এবং আমার কাছে মনে হয় যে এই যে গ্যাপ ব্রিজিংটা, আমার কাছে মনে হয় নেসলে শুড বি দ্য পায়োনিয়ার, বিকজ এত রুট লেভেলে থিঙ্কিং। কোম্পানি এন্ডের থেকে তো একটা দুইটা কোম্পানি করলে হবে না, এখানে কিন্তু আমাদের কিন্তু মানে যদি আমরা বলি যে এই যে সাস্টেনেবিলিটি জায়গাটা থেকে যদি ব্র্যান্ডে যে পিপলগুলো আমরা যারা কাজ করছি সেই জায়গাটা থেকে ওনাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে। ওই যে ওই কথাটাই কিন্তু এই কথাটা এখানে ইসমাইল ভাই অ্যাড করা আছে, যে আমরা যখন বলি সাস্টেনেবিলিটি, যখন রিলেশনশিপের ক্ষেত্রে বলি, আমরা কিন্তু তখন একটা ওয়ার্ড ইউজ করি কম্প্রোমাইজ।
বাট দ্য থিং যখন ব্র্যান্ডের কথা আসবে আপনাকে এই ওয়ার্ডটাতে জিরো থাকতে হবে, বিকজ আমি Exactly. যখন শর্ট ভিশনে কোনো প্রোডাক্টকে রাখতে চাবো তখন আমি অল্প বিস্তর তার মধ্যে নিউট্রিশন দিলাম কি দিলাম না আমি এগিয়ে গেলাম, কিন্তু লং ভিশনে যদি আমি কোনো প্রোডাক্টকে এগিয়ে নিতে চাই আমাকে কমপ্লায়েন্স, এথিক্যাল ক্লিয়ারেন্স, সোর্সিংটাকে আপনার অর্গানিক এবং লো ফ্যাট, লো সুগার এগুলোকে কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে। হ্যাঁ, সো এই সবগুলো আসলে একদিনে সম্ভব না, একটা অর্গানাইজেশনের পক্ষেও সম্ভব না, সমস্ত অর্গানাইজেশন করে একটু একটু করে এগিয়ে এগিয়ে আসতে আসতে হবে। হবে। অনেক ভালো বলেছেন। আমি শাহরিয়ার ভাইয়ের কাছে আসবো। শাহরিয়ার ভাই, সেটা হচ্ছে ইনোভেশনের জায়গাটা নিয়ে কথা হচ্ছিল। এখন কিন্তু সব কিছুতে ইনোভেশন চলে আসতেছে। মানে ফুড নিয়ে কথা বলছি, ফিউশন ফুড। এখন মানুষ মিউজিক শোনে, ফিউশন মিউজিক, এরকম প্রত্যেকটা জায়গাতেই ইনোভেশন। হ্যাঁ, তো আমরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিতে কোন ধরনের ইনোভেশনগুলো নিয়ে এখন কাজ করতে পারি, যে ইনোভেশনগুলোকে ওই যে ব্যালেন্সিং কোয়ালিটি, অ্যাফোর্ডেবিলিটি অ্যান্ড আপনার হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেসের জায়গাটাকেও এনশিওর করবে, এবং একটা কর্পোরেট, নট অনলি কর্পোরেট, এন্টায়ার কান্ট্রিতে একটা ওই যে রেসপন্সিবিলিটি জায়গাটা ক্রিয়েট করবে এবং অ্যাকাউন্টেবিলিটি জায়গাটা ক্রিয়েট করবে, এবং ইনোভেশনের সাথে সাথে সেই ইনোভেশনটাকে কীভাবে আমরা প্রোটেক্ট করব সেটাও একটা ব্যাপার। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি, একটা কোম্পানি আসতেছে মার্কেটে, ও অনেক অনেক ভালো সুন্দর সুন্দর কথা বলতেছে, অনেক ভ্যালু প্রপোজিশনই করবে, বাট ওই কমিটমেন্টের জায়গাটাও ঠিক নেই। তো ইনোভেশনের জায়গাটা যদি একটু ক্লিয়ার করতেন, যে আপকামিং ট্রেন্ডটা কি হতে পারে সেই জায়গাটাও যদি একটু ক্লিয়ার করতেন। ধন্যবাদ। Okay, thank you very much for this question. Right, এখানে একটা জিনিস বলে রাখা দরকার যে innovation is also related to your investment in your R&D, and that is also associated with the cost, and that cost is going to pass on to the consumer. But having said that, in a certain optimized way তে আসলে আমাদেরকে ইনোভেশন নিয়ে কাজ করতে হবে। উনি যেটা বললেন যে আমি আপনাদের সাথে একটা এক্সাম্পল শেয়ার করি, যেটা মোস্টলি এই মুহূর্তে প্র্যাকটিস হচ্ছে ইউরোপ, মিডল ইস্টে, সেটা হচ্ছে প্লান্ট বেসড মিট। সো ফর এক্সাম্পল ইউরোপে বা মিডল ইস্টে অনেক ভেগান আছে, তারা রিয়েল মিট দে ডোন্ট ইট। সো তাদের জন্য আসলে বার্গারের যে পেটিটা, সেখানে এটা একটা প্লান্ট বেসড সোর্স থেকে এই মিটটা তৈরি করা হচ্ছে, অ্যান্ড দিস ইজ বিকামিং আ ভেরি পপুলার ট্রেন্ড ইন মিডল ইস্ট অ্যান্ড অলসো ইন ইউরোপ। ইভেন আই নো সাম অফ দ্য বাংলাদেশি কোম্পানিজ যারা এক্সপোর্ট বিজনেসে আছে, তারাও আসলে এই ধরনের ইনোভেশন নিয়ে বাংলাদেশে কাজ শুরু করেছে, যে তারা প্লান্ট বেসড প্রোটিন ইউজ করবে ইন দেয়ার ফুড অ্যান্ড দে উইল এক্সপোর্ট টু ইউরোপিয়ান মার্কেট, বিকজ ওখানে এন্ট্রি করতে হলে আপনাকে এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। নাও কামিং ব্যাক টু বাংলাদেশ কনজিউমার্স, স্টিল দেয়ার ইজ এ ভেরি নিশ কনজিউমার গ্রুপ যারা এই ইনোভেটিভ প্রিমিয়াম প্রোডাক্ট এফোর্ড করে, বাট গোয়িং ফরওয়ার্ড ম্যানুফ্যাকচারার হ্যাজ টু come up with a solution যে optimized costing এ manufacturing cost এ how they can provide similar innovative product in the market. And এখানে আরেকটা জিনিস ভাইয়া বলছিলেন যে সাস্টেনেবিলিটি। সো এখানে সাস্টেনেবিলিটি দুটা পার্সপেক্টিভে, একটা হচ্ছে your business sustainability in terms of your production cost and price offering to the consumer, at the same time environmental sustainability, the company's commitment to the environment. এখন there are a lot of companies তারা কিন্তু ডিফরেস্টেশন যে পলিসিসগুলো আছে এটাকে খেয়াল রাখে, যে এই পার্টিকুলার ম্যানুফ্যাকচারার বা এই পার্টিকুলার ব্র্যান্ড যে প্রোডাক্টগুলো, ইনগ্রিডিয়েন্টস বা র ম্যাটেরিয়ালসগুলো ইউজ করতেছে, এটা ডিফরেস্টেশনকে হ্যাম্পার করছে কি করছে না, ওটার উপর ভিত্তি করেও অনেক কান্ট্রি রেগুলেশনস তৈরি হচ্ছে যে ইউ ক্যান ডু দিস কাইন্ড অফ প্রোডাক্ট মার্কেটিং, ইয়েস অর নো। সো অ্যাজ এ মার্কেটিয়ার আমাদেরকে আসলে এই 3-4টা পার্সপেক্টিভ মাথায় রেখে ইনোভেশনে কাজ করতে হবে। ও ফ্যান্টাস্টিক। আর একটা বিষয় বলি, এখানে মডারেটর হিসেবে আছি, কিন্তু তারপরে তো একটা কোম্পানিকে তো রিপ্রেজেন্ট করি। আমরা কিন্তু রিসেন্টলি একটা ইনোভেশন নিয়ে আসছি, সেটা হচ্ছে যে কাজী অ্যান্ড কাজীটি থেকে আমরা কিন্তু ঘুমানোর আগে কিন্তু অনেকের মধ্যে একটা ইচ্ছা হয় চা খাওয়ার, হয় কি না? সেই জায়গাটাতে আমরা কি করেছি, এখন স্লিপিটি নিয়ে আসছি, মানে একদম পিওর 100% ক্যামোমাইল দিয়ে আমরা চা নিয়ে আসছি। ওটা খাওয়ার পরে আপনার একটা মেন্টাল রিল্যাক্সেশন হবে, এবং আপনার কিন্তু মানে এই যে নার্ভের রিল্যাক্সেশনটা এবং এই যে স্লিপি যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আমরা এনশিওর করছি। এবং সবচেয়ে বড় কথা কি, যে সাস্টেনেবিলিটি যে জায়গাটা ভাইয়া যেটা বলছিলেন, আমরা অনেকে চিন্তা করি যে সাস্টেনেবল বিজনেস মানে হচ্ছে, সাস্টেনেবল ব্র্যান্ড মানে হচ্ছে গিয়া যে আমার বিজনেসটা লং টার্মের জন্য কতটুকু টিকে থাকবে, ওই জায়গাটাই কিন্তু অনেক সময় আমরা কনসিডার করি। আসলে বিষয়টা ওরকম না। একটা বিজনেস তখনই সাস্টেনেবল, একটা ব্র্যান্ড তখনই সাস্টেনেবল যখন ওই বিজনেসটা, ওই ব্র্যান্ডটা পিপুল, প্ল্যানেট এই দুইটাকে কনসিডারেশনে রাখে, অ্যান্ড আলটিমেটলি বাই প্রোডাক্ট বা কনসিকুয়েন্স অফ দ্য
বিজনেস হচ্ছে তখন এটা হচ্ছে প্রফিট। তো এইটার আবার কিছু চ্যালেঞ্জ আছে, কারণ এই চ্যালেঞ্জগুলো আমরা ফেস করি, কারণ আমরা তো বায়োডাইভার্সিটি এবং বিভিন্ন জিনিসগুলোকে নিয়ে কাজ করি, এবং আমি দেখেছি যে অনেক ব্র্যান্ড যারা হচ্ছে এনভায়রনমেন্টের প্রতি ওই রেসপন্সিবিলিটি, ওই অ্যাকাউন্টেবিলিটি নিয়ে কাজ করে, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ কস্ট সব দিক থেকেই বেড়ে যায়। এবং এই রকম একটা পরিস্থিতিতে একদিকে কিছু ব্র্যান্ড কাজ করছে, কিছু ব্র্যান্ড কাজ করছে না, আবার কিছু ব্র্যান্ডের কিছু এক্সট্রা অ্যাডভান্টেজেস আছে, কিছু ব্র্যান্ডের নাই। ওই জায়গাটা থেকে এবং প্রেজেন্ট ইকোনমিক পলিটিক্যাল এই সিচুয়েশনে সব কিছু মিলে একটা ভালনারেবিলিটি, একটা ক্রাইসিস দেখতে পাচ্ছি আমরা। তো আসলে মিলন ভাই, আপনার কাছে আমি আসবো যে এই যে ক্রাইসিসগুলো ক্রিয়েট হচ্ছে, এই ক্রাইসিসগুলো আসলে ব্র্যান্ড মার্কেটিয়াররা কীভাবে করে এটাকে মানে আপনার খুব সুন্দরভাবে এই অবস্থাগুলোকে ফেস করে সামনের দিকে ব্র্যান্ডকে, বিজনেসকে নিয়ে যেতে পারে, এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করতেন। থ্যাংক ইউ। সো আমি প্রথমে বলেছিলাম আসলে ক্রাইসিসটাকে যদি আমরা ওইভাবে পজিটিভলি নেই, যে আসলে ক্রাইসিস আসছে মানে আমাদের জন্য একটা নতুন অপরচুনিটি ক্রিয়েট হয়েছে আর কি। সো আমরা দেখেছি কোভিডের সময়, কোভিড, তারপর ইউক্রেন ওয়ার, সো আমাদেরকে নানান রকম ক্রাইসিসে ফেলেছে। কোভিডের সময় আমরা দেখেছি যে মানুষ আসলে ঘর থেকে বের হতে পারে নাই। সো মানুষ আসলে কোন প্রোডাক্টগুলো কনজিউম করেছে, তখনও তো বিজনেস হয়েছে। সো বিজনেস হয়েছে মানে আমাদের পেট চলেছে, সো আমাদের পেট চলেছে মানে কোম্পানির মেশিন ঘুরেছে, সো তখনও বিজনেস হয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় আমরা যে প্রবলেমটা ফেস করেছি, বা আই থিঙ্ক বাংলাদেশে বড় বড় অর্গানাইজেশনগুলো অথবা ছোট অর্গানাইজেশনের যে প্রবলেম, সাপ্লাই চেনের ইস্যু। সাপ্লাই চেন মানে আমরা র মেটেরিয়ালস, আমাদের কিছু কিছু ম্যাক্সিমাম র মেটেরিয়ালস আমরা বাইরে থেকে আনি। সো এটার একটা ইস্যু ছিল। কোভিডের সময় আসলে আমরা এমপ্লয়ি ওয়েলবিং দেখেছি, কোনো অর্গানাইজেশন অনেক ভালো এমপ্লয়ি ওয়েলবিং করেছে। সো পিপল ফার্স্ট। সো আমার কাছে মনে হয় প্রত্যেকটা ক্রাইসিস মোমেন্টে পিপল হচ্ছে ফার্স্ট। অর্গানাইজেশনে যারা কাজ করবে, যারা অর্গানাইজেশনকে ড্রাইভ করবে, তাদের আসলে সেফটি সিকিউরিটি। কোভিডের সময় আমরা অনেকেই অফিস করেছি যারা এই ধরনের কমোডিটি অথবা এসেনশিয়াল প্রোডাক্টগুলো দিই। সো কোম্পানি বা অর্গানাইজেশন যখন আসলে এমপ্লয়ীদেরকে ভ্যালু অ্যাড করে, এমপ্লয়ীদের ওয়েলবিং নিয়ে কাজ করে, তাদের সেফটি সিকিউরিটি এনশিওর করে, তখন কিন্তু কোম্পানির মেশিন ঘুরে, কোম্পানির প্রোডাক্ট বাজারে যায়, বাজারে গেলে আসলে আপনারা কিনতে পারেন। সো তারপরে আমরা দেখেছি যে আসলে এই ধরনের ক্রাইসিস মোমেন্টগুলোতে যেই প্রবলেমগুলো ফেস করে, আমি জানি না এখানে বাটার কেউ আছেন কিনা, আমরা দেখেছি কোভিডের পর থেকে এই যে বাটা, জাস্ট একটা উদাহরণ দিলাম, যে সেলসটা অনেক পড়ে গেছে, সেটা এখনও তারা রিকভার করতে পারে নাই। কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশে সিটি গ্রুপ, আকিস, মেঘনা, টিকে, যারা আসলে এই পোর্টফোলিও তার বাস্কেটের মধ্যে এসেনশিয়াল প্রোডাক্ট মিক্সগুলো ছিল, তারা কিন্তু বিজনেসটাকে রান করেছে। সো আমার মনে হয় আমরা যেইখানেই কাজ করি, পোর্টফোলিওর মধ্যে একটা এসেনশিয়াল প্রোডাক্ট মিক্স আসলে আমাদের দরকার। এইটা আসলে আমাদের বিজনেস, যে কোনো পরিস্থিতিতে আমাদের বিজনেসকে রান করতে হেল্প করবে। মিলন ভাই, আমি আপনার কাছে আবার আসবো। প্লিজ। তার আগে একটু আমি এই জায়গাটা থেকে আপনার আলোচনার একটা অংশ থেকে আমি একটু মলিয়াপুর কাছে যাব এবং শাহরিয়ার ভাইয়ের কাছে যাব। সেটা হচ্ছে সাস্টেনেবিলিটি জায়গাটা নিয়ে আমরা কথা বললাম, তারপরে হচ্ছে এই যে জায়গাটা নিয়ে আমরা কথা বললাম, কিন্তু আমরা বলছি কিন্তু ট্রাস্ট এবং ট্রান্সপারেন্সি যে জায়গাটা, সেটা কিন্তু আবার ডিফারেন্ট চিত্র আমরা কিন্তু দেখতে পাই। এই জায়গাটাকে যদি একটু আলোচনা করতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি যদি বলতে চাই যে আমাদের দেশের প্রেক্ষাপটে এটা একটা বেশি খুব বার্নিং একটা পয়েন্ট, মানে কনসার্নিং একটা ইস্যু, যে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সিটা ধরে রাখা। এক্ষেত্রে আমরা খুব একটা টার্ম ইউজ করি, বেসিক্যালি নেসলেতে যখন আমরা কাজ করি একটা টার্ম খুব ইউজ করি, যে ফার্ম টু ফর্ক, মানে তৈরি হওয়া থেকে শুরু করে মুখে খাবার খাওয়া পর্যন্ত প্রতিটা জায়গায় 24/7 যদি আমাদের একদম A to Z নিটিগিটি মেনটেন করতে হয়, তাহলে সেভাবে আমাদেরকে কিন্তু কমপ্লায়েন্ট থাকতে হবে, এবং সেই কমপ্লায়েন্স ওয়েটা আমাদেরকে কিন্তু কম্প্রোমাইজেশনের মধ্যে যাওয়া যাবে না, এবং এথিক্যাল ক্লিয়ারেন্স থেকে শুরু করে সোর্সিং থেকে শুরু করে সাপ্লাই চেনের ট্রান্সপারেন্সি, এবং এই জিনিসগুলো কিন্তু আমরা একা মেনটেন করি না, মানে আমি আমার অর্গানাইজেশনকে একা সাপোর্ট করি না। আমরা তখন চেষ্টা করি যে অন্যান্য অর্গানাইজেশন যারা এই কাজগুলো করেন, এই সার্টিফিকেশনগুলো দেন, যারা কোলাবোরেশন করে এথিক্যাল ক্লিয়ারেন্সগুলো দেন, তাদের সাথে কোলাবোরেট করি, কারণ আমি আমার কাজের সার্টিফিকেশনটা আমি একা দিব না। সো ওই জায়গা থেকে আমার আপু এখানে আরেকটা বিষয়, এই যে সার্টিফিকেশনের কথাটা বললেন, দেখা যাচ্ছে যে অনেক ক্লেম করছে, আমরা মার্কেটিয়াররাই অনেক ক্লেম করছি যে আমার এই প্রোডাক্ট এটা করছে, ওটা করছে, এটা হচ্ছে, বাট সার্টিফিকেশন নাই। ইউএসডিএ, ল্যাকন, বা দেখা যাচ্ছে জাপানি এগ্রিকালচার স্ট্যান্ডার্ড, বাট বাংলাদেশে দেখা যাচ্ছে বিডি বায়ো, এই ধরনের সার্টিফিকেশনগুলো কিন্তু নাই।
বা এই সার্টিফিকেশনগুলো রেইন ফরেস্ট অ্যালায়েন্স এগুলো কিন্তু বায়োডাইভার্সিটি থেকে শুরু করে এগুলোর জন্য কিন্তু অনেক এই যে মানে আমরা ট্রাস্ট করছি, কিন্তু ট্রান্সপারেন্সির যে জায়গাটা সেই জায়গাটাতে কিন্তু আমাদের অনেক গ্যাপ আছে। তো আমি একটু ভাইয়া আপনার কাছে আসবো। ইলিয়াস ভাইয়ের জন্য আমার ডিস্টার্ব হচ্ছে। ইলিয়াস ভাই শুধু বারবার খালি কি যেন একটা দেখাচ্ছে আমাকে। কিছু দেখাচ্ছেন ইলিয়াস ভাই? আচ্ছা, আমি শেষ করে দিব। তো সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় আসছে, যেটা হচ্ছে যে এই যে সাপ্লাই চেন কিন্তু এখন আমাদের একটা বড় ইস্যু, সাপ্লাই চেন ডিসরাপশন। এখন এই বিষয়টা নিয়ে যদি একটু মিলন ভাই আপনি যদি একটু বলতেন যে সাপ্লাই চেনের ক্ষেত্রে সাধারণত আমরা ধরি হচ্ছে গিয়া যে সাপ্লাই চেনের সমস্যা বলতে খুব সাধারণভাবে দেখা হয়, কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের এই যে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের কারণেও কিন্তু আমাদের সাপ্লাই চেন কিন্তু ব্যাহত হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে আমি আমি আমার ফেভারেবল কন্ডিশনে না থাকলে আমি কিন্তু আবার সাপ্লাই চেনে ইন্টারাপশন করছি। আরও অনেক ধরনের ঘটনা আছে, যদি একটু ক্লিয়ার করতেন। আসলে সাপ্লাই চেনটা তো টোটাল ভ্যালু চেইনের একটা জায়গায় যদি আমরা বলি যে সাপ্লাই চেনে আমরা এই ক্রাইসিস মোমেন্টে যেটা দেখেছি যে আমরা সাপ্লাই চেনে প্রোডাকশন করেছি, ফ্যাক্টরিতে প্রোডাক্ট আছে, কিন্তু আমরা হয়তো বা চিটংয়ে প্রোডাক্ট পাঠাতে পারি নাই। সো আমাদের এই সাপ্লাই চেন ডাইভার্সিফিকেশনের কারণে সো আমরা চিরঙে প্রোডাক্ট পাঠাতে পারিনি, চিরঙে ঝামেলা হচ্ছিল, ঢাকা চিরং হাইওয়ে বন্ধ ছিল, যেতে পারিনি। আমরা ইউক্রেনের সময় দেখেছি যে আমাদের গম আসছে না, অথবা আমাদের ডলার ইনফ্লেশনের কারণে, ডলার অ্যাডজাস্টমেন্টের কারণে ব্যাংক এলসি খুলতে পারছে না, ডলার নাই। সো এই জিনিসগুলো আসলে এই ক্রাইসিসগুলো বা এই সাপ্লাই চেনের জিনিসগুলো যদি আমরা দেখি যে আমাদের যে ডলারের যে ইস্যুগুলা, এটাকে আসলে ডলার হেজিং নামে একটা ইস্যু আছে, যে এইটা আসলে ডলারের ফিউচার আমরা যদি চিন্তা করি, যে ফিউচার মার্কেট চিন্তা করি, এটা একটা ইন্স্যুরেন্সের মতো, যে আমরা লং টার্ম বিজনেসকে ফরওয়ার্ড করার জন্য অনেক সময় এলসি করে রাখি, সেটাকে ওই প্রাইসে অ্যাডজাস্ট করি, তখন দেখা যায় ডলারের প্রাইসটা বা ওই জিনিসটা আমাদের এখানে প্রোডাক্টে প্রবলেম হয় না। সাপ্লাই চেনের মধ্যে অনেক সময় দেখা যায় যে মেশিনারিজ আমাদের আসছে না। সো এই জিনিসগুলোকে আসলে ওইভাবে ফিউচারিং করে আসলে রাখা হয়। ধন্যবাদ। থ্যাংক ইউ মিলন ভাই। আচ্ছা আপু, খুব শর্ট করে যদি আপনি আমাকে 3টা অ্যাকশন পয়েন্ট বলতেন যে আসলে এরকম একটা ভোলাটাইল সিচুয়েশনে আমরা আসলে কোন কোন স্ট্র্যাটেজিগুলোকে খুব টপ মোস্ট প্রায়োরিটি এখানে 1 to একটা 3। কথা বলতে হয় যে চেঞ্জিং একটা কনস্ট্যান্ট থিং, বাট তারপরেও আমরা যদি বলি যে কোন একটা এস্টাবলিশড ব্র্যান্ড, এই ধরনের ব্র্যান্ডগুলোকে আরও বেশি স্ট্রংলি মানে স্ট্রং রাখার জন্য আমার মনে হয় যে সবসময় আসলে আমাদেরকে এথিক্স এবং মানে কমপ্লায়েন্স এবং কোয়ালিটি এই বিষয়গুলোতে মাথায় রেখে কাজ করতে হবে। কারণ যে কোনো প্রবলেমই কিন্তু সলভ হয়ে যায়, কিন্তু ব্র্যান্ডগুলো চলে যায় সেটা যাতে না হয়, এবং সেই ব্র্যান্ডগুলো যাতে আমরা বেস্ট জিনিসটা আনতে পারি। এবং কোলাবোরেশনের ক্ষেত্রে আমাদেরকে যারা এই ব্যাপারগুলোতে সাপোর্ট করে তাদের কাছ থেকে সাপোর্ট নিতে অসুবিধা তো নেই, সাপোর্ট আমরা নিতে পারি। আমরা তো থাউজেন্ডস অফ লাইসেন্সিংয়ের মধ্যে দিয়ে যাই। সো এইগুলো যাতে সবাই এই বেস্ট প্র্যাকটিসগুলো অ্যাভেল করে, সো দ্যাট আমাদের ব্র্যান্ডের যে ব্র্যান্ডই ডেভেলপ করুক না কেন, সেই ব্র্যান্ড থেকে যাতে বেস্ট হেলথ বেনিফিট এবং নিউট্রিশন বেনিফিটগুলো যেতে পাই। কোলাবোরেশন করি ওই ধরনের এজেন্সিগুলোর সাথে যারা এগুলোকে সার্টিফাইড করে বা লাইসেন্সিং করে, এবং বেস্ট রিসোর্সিংগুলো যাতে আমরা রাখি, যেখানে আমরা অর্গানিক থেকে শুরু করে লো ফ্যাট, লো সুগার এবং হাই ফাইবার রাখতে পারি। ধন্যবাদ আপু। শাহরিয়ার ভাই প্লিজ। ওকে, সো একটা সাকসেসফুল বিজনেস অপারেট করার জন্য, কনসিডারিং আওয়ার কারেন্ট সিনারিও চ্যালেঞ্জেস, নাম্বার 1, আমাদের ফোরকাস্ট অ্যাকিউরেসি শুড বি ভেরি ভেরি হাই, অ্যাটলিস্ট 95% অ্যান্ড অ্যাভাব, বিকজ এই ফোরকাস্টের উপর ডিপেন্ড করে আমার ব্যাক এন্ডে প্রকিউরমেন্ট, পারচেজ, র ম্যাটেরিয়ালস প্রকিউরমেন্ট অ্যান্ড আমার সেলস প্ল্যানিং, ইনভেস্টমেন্ট অ্যান্ড বাজেটিং কাজ করে। সো এই জায়গাটাতে আমাদেরকে খুব ইন্টিগ্রেটেড ওয়েতে একটা সেলস টিম, ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড ফাইন্যান্স টুগেদার এই সেলস ফোরকাস্টিংটা আমাদের করতে হবে। নাম্বার 2, ইন টার্মস অফ প্রোডাক্ট কমিটমেন্ট, যেটা আমি কনজিউমারের কাছে কমিট করছি ইন টার্মস অফ মাই রেসিপি, সেটা 100% রেগুলেশনস অনুযায়ী প্রডিউস করে আমার প্রোডাক্টটা মার্কেটে প্লেস করতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কমিউনিকেশন। রাইট ওয়েতে যদি আমরা কনজিউমারের কাছে কমিউনিকেট করতে পারি, দেন আমার এই ব্র্যান্ড, এই প্রোডাক্টটা সাকসেসফুল হবে। থ্যাংক ইউ। ডিয়ার অডিয়েন্স, শেষ করে দেব, আর 1 মিনিট কথা বলবো আমরা, তারপরে শেষ করে দেব। তো আমি যদি একটু সাম আপ করি, সেই জায়গাটাতে আমরা নিজেরাও একটু আলোচনা করেছিলাম। তো এইখানে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিতে চাই,
যে আজকে সিঙ্গাপুর কিন্তু 1965-এ বাংলাদেশের মতো এরকমই ছিল, ওই সময়টাতে বাংলাদেশ যেমন ছিল, বা 1971-এ। কিন্তু সিঙ্গাপুর আসলে কি করেছে? সিঙ্গাপুর যেটা করেছে, ওরা যখন ওদেরকে জোর করে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, ওদেরকে জোর করে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হলো, তখন ওরা প্রথমে যেটা করলো খুবই, আসলে আমরা কিন্তু এইগুলাকে কিন্তু আমরা কিন্তু নোটিসেবল ওয়েতে কিন্তু আমরা নিচ্ছি না। সেটা কীরকম? ওরা কী করলো যে 25%, ওদের 25% যে ইনকামটা, সেটাকে ফোর্সলি গভর্নমেন্টের কাছে কি করতে হবে, দিতে হবে ইনভেস্টমেন্ট হিসাবে। বিনিময়ে গভর্নমেন্ট যেটা করবে সেটা হচ্ছে যে ওদের ওরা যখন রিটায়ারমেন্টে যাবে, ওদেরকে একটা বাড়ি দিবে এবং ওদেরকে রেস্ট লাইফটাকে যাতে সুন্দর হয় সেই জায়গাটাকে অ্যাসিওর করবে। তার মানে হচ্ছে কি, রাষ্ট্র ব্যবস্থা একটা জায়গা, জনগণ কিন্তু আর একটা জায়গা, দুটো কিন্তু সেপারেট জায়গা। আমরা কিন্তু রাষ্ট্রকে মনে করি একটা ডিফারেন্ট এন্টিটি, এবং জনগণ থেকে কিন্তু রাষ্ট্র আলাদা। ওরা কি করলো, এই জায়গাটাকে, রাষ্ট্র আর জনগণকে কিন্তু এক জায়গায় নিয়ে এসে দাঁড় করলো, এবং ওরা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের উপর অনেক বেশি ফোকাস করলো, আর ওদের এডুকেশনের উপরে অনেক বেশি ফোকাস করলো। তো আজকে সিঙ্গাপুর দেখেন, ওরা কিন্তু এডুকেশনে যে জায়গাটা ফোকাস করেছে, ওই জায়গাটা থেকে কিন্তু ওরা চিন্তা করেছে যে ভালো মানুষ তৈরি করতে হবে এবং ওইরকম শিক্ষিত মানুষ তৈরি করতে হবে। আজকে ওদের পাসপোর্টের যে ভ্যালুয়েশনটা দেখেন, তো আসলে একটা কান্ট্রি যদি ভালো করতে চায়, ভালো প্রোডাক্ট করতে চায়, তাহলে পিছনে কিন্তু ভালো মানুষ দরকার। আর তার সাথে দরকার হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থার সাথে জনগণের এই যে গ্যাপটা, এইটার একটা সলিউশন দরকার। আদারওয়াইজ হচ্ছে গিয়া যে আমরা এটা লাস্ট কথা দিয়ে শেষ করি, ওই যে শোনো মহাজন, হ্যাঁ, সবার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? তো আমরা তো আমাদের বিচারটা করি না, আমরা খালি মানুষের বিচারই করে যাই। তো ফুড অ্যান্ড বেভারেজ ফেস্টে মার্কেটিয়ারদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বি অথেন্টিক, বি কনসিস্টেন্ট, এবং এই জায়গাটাকে যদি আমরা মেনটেন করতে পারি, ইনশাল্লাহ আমরা ভালো করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।